আজকের গঞ্জ থেকে ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। বেলা ফুরিয়ে সন্ধে নামলো। রানীও নিশ্চয়ই চিন্তা করবে। মা, আপনি কে? এই অন্ধকারে একাকী এই গাছের তলায় বসে আছেন যে? আমার মতো ভব ঘুরে সাধিকা গাছের তলায় থাকবে না তো কোথায় থাকবে বল দেখিনি? সাধিকা? আমার প্রণাম নিন মা, প্রণাম নিন। তোর মঙ্গল হোক বাছা, মঙ্গল হোক। বাছা বলে যখন ডাকলেন, তাহলে এই হতভাগার একটা কথা রাখুন মা। এই গাছতলায় রাত্রে বাস না করে আমার ঘরে চলুন না। তোর ঘরে? না বাছা না, আমি সন্ন্যাসিনী মানুষ, এই গাছতলাতেই ঠিক আছি। না মা, এই গ্রামে আপনার ছেলের ঘর থাকতে আপনি গাছতলায় থাকবেন, এই হতে পারে না। আর না করবেন না মা। এ তো মহা সমস্যায় ফেললি বাছা। মা বলে যখন ডেকেছিস, তখন কি করে আর না করি? আর মানা করবেন না মা, দয়া করে এই গরিবের বাড়িতে পায়ের ধুলো দিন না। আপনার সেবা করে একটু পুণ্যি করি। চলুন চলুন। গ্রামের সহজ সরল ব্যক্তি নরেনের কথা আর ফেলতে পারেন না সাধিকা হেমবতী। নিজের ছোট্ট ঝুলিটা সঙ্গে নিয়ে নরেনের সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধে পেরিয়ে তখন রাতের আঁধার নেমেছে রূপনগর গ্রামে। সাধিকাকে দেখে নরেনের স্ত্রী রানীও যার পর নাই খুশি হয়ে তাকে অভ্যর্থনা জানায়। কি সৌভাগ্য আমাদের, এই গরিবের ঘরে একজন সন্ন্যাসিনীর চরণ ধুলো পড়ল। তুমি তুমি খুব ভালো করেছো গো মাকে সঙ্গে নিয়ে এসে। হ্যাঁ, তুমি শিগগির যাও দেখিনি, এই ফল ফলাদি, এই দুধ নিয়ে এসো। মা, রাত তো হলো, এবার আপনি বিশ্রাম নিন, আমি একটু বাইরে যাব। বাইরে যাবি? এই রাতে বাইরে কোথায় যাবি রে? চুরি টুরি করিস নাকি? না মা, সেসব নয়। আসলে মাথার ঘাম পায়ে ফেলে বিঘে কতক জমিতে ফসল ফলিয়েছি। এখন ফসল কাটার সময় সামনে, এদিকে ভারী চোরের উপদ্রব হয়েছে জানেন তো। চোরেরা বুঝি ফসল চুরি করে নিয়ে যায়? সেইটাই তো সমস্যা। সারা রাত জেগে পাহারা দিতে হয়, নইলে কখন যে ক্ষেতের পর ক্ষেত খালাস হয়ে যাবে বোঝাই যাবে না। বেশ, তোকে আর রাতে মাঠে গিয়ে জমি পাহারা দিতে হবে না। তোর ক্ষেতের জমি যাতে চুরি না হয় সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। কি বলছেন কি মা? কি ব্যবস্থা করলে এই অসম্ভবটা সম্ভব করা যাবে? বলছি বলছি, তার আগে তুই আমায় কিছু খড়, 3টে মাটির হাঁড়ি, পুরনো জামা কাপড় আর বাঁশ এনে দে দেখি। নরেন তখনই গিয়ে সাধিকার কথা মতো সব জিনিসগুলো এনে দিল। নরেন আর রানী অবাক হয়ে দেখল সাধিকা সেগুলো দিয়ে 3টে কাকতাড়ুয়া তৈরি করলেন, আর সেগুলোর মাথায় সিঁদুরের টিপ দিয়ে দিলেন। আর তারপরেই বললেন, এই 3টি কাকতাড়ুয়া তোর জমির 3 দিকে রেখে দিস। দেখবি আর কখনো তোর জমির ফসল কেউ চুরি করতে পারবে না। এটা এটা কি বলছেন মা? এ তো জাদু। না রে মা, এটা জাদু নয়, এটা হলো বিদ্যা। খুব সামান্য বিদ্যে আমার জানা আছে, তাই এটা দিলাম, যদি তোদের উপকারে আসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। আমি এক্ষুনি গিয়ে এই 3টি কাকতাড়ুয়া জমির চারদিকে রেখে আসছি। এরপর রাত কেটে ভোরের আলো ফুটতেই সাধিকা মা নরেন আর তার পরিবারকে
প্রাণ ভরে আশীর্বাদ করে বিদায় নিলেন। সেদিন রাতে এদিকে দেখ, ফসল টসল পেকে টুসটুসে হয়ে উঠেছে, আর এর জমিতে কেউ নেই। এ বুঝি আমাদের জন্যই পাকা ফসল সাজিয়ে রেখে গেছে রে। চল চল চল, তাড়াতাড়ি চল, কেটে একেবারে সাফা করে দি। একদম ঠিক বলেছি, চল ওই ধারের দিক থেকে শুরু করি, চল। হ্যাঁ রে, একটা শব্দ শুনলি? হ্যাঁ রে, চারদিকে ঝিঝির ডাক ছাড়া তো আর কিছুই ছিল না। এখন এই খসখস শব্দ এলো কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, কে কে হলো রে? হ্যাঁ রে, ওই কাকতাড়ুয়াটা এই ক্ষেতের শেষ প্রান্তে ছিল না, এটা এত কাছে এলো কি করে? ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, এগুলো ভূত নয় তো? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি জানে মারলো রে? ও বাবা, ও বাবা, ডাক্তারুয়া নয় রে, সত্যি ভূত রে! ওরে বাবা, ও বাবা, লাগছে লাগছে, বেরো না বেরো না, হাত পা ভেঙে গেল। আমাদের মেরে ফেলবে, পালা পালা। ধীরে ধীরে সারা গ্রামে এই কথাটা রটে গেল। ওগো, রাতের অন্ধকার তো বেশ গাঢ় হয়ে উঠেছে। এতটা পথ কি করে যাব বলো তো? সময় তো লাগবেই রানী, দেখি কি হয়। দাঁড়াও, একটু দাঁড়াও, ওই সামনের পথে আমায় একটু পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পৌঁছে দেবো, আসুন। আরে মা, আপনি এখানে? কে রে বাছা? আমি তো ঠিক ঠাহর করতে পারছি না। মা, আপনি আমায় চিনতে পারছেন না? আমি নরেন, আর ওই যে পেছনে বসে আছে ওটা রানী। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। কিন্তু তোরা এত রাতে এতগুলো মালপত্র নিয়ে কোথায় যাচ্ছিস রে? সে অনেক বড় ঘটনা মা, আমাদের খুব সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? খুলে বল দেখি আমায়। সেদিন ছিল আমার ছেলের 1 বছরের জন্মদিন। রানী মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে আমায় বলল, ওগো, এই নাও প্রসাদ, আমাদের খোকার নামে পুজো দিয়ে এলাম। আজকে যে তার 1 বছর পূর্ণ হবে। বাহ, খুব ভালো করেছো। যাও এবার গিয়ে ওই ঠাকুরের ফুলটা খোকার মাথায় ছুঁয়ে দিয়ে এসো। খোকা, ওগো ওগো, খোকা নেই। আমি তো এখানে খোকাকে শুইয়ে রেখেছিলাম, এসে দেখি খোকা নেই। সেদিন অন্ধকারে অনেক খুঁজেছিলাম আমাদের খোকাকে, কিন্তু পাইনি মা। কে তাকে নিয়ে গেছিল তাও জানতে পারিনি। রানীকে তখন রাখা দায় হয়েছিল। এইভাবে 2 ছেলেকে হারিয়ে বাঁচার ইচ্ছেটুকু চলে গিয়েছিল জানেন। সব সময় ভাবতাম মরে গেলে শান্তি পাবো, কিন্তু কিন্তু তারপরেই একদিন জানলাম আবার মা হতে চলেছি। আজকে এই ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমরা বেঁচে রয়েছি। কিন্তু আবার সেই আতঙ্ক এসে হাজির হয়েছে আমাদের মনে। কাল এই ছেলের 1 বছর হবে, তাই গ্রামের সকলে আমাদের পরামর্শ দিয়েছে ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবার। তোদের কোনো চিন্তা নেই, আর আমি আছি তোদের সাথে। চল, নিজের গ্রামে ফিরে চল। এ কি বলছেন মা আপনি? গ্রামে ফিরবো কি করে? কাল আমার ছেলের 1 বছর হবে, যদি আবার সেই বিপদ ঘটে। আমি আছি তো নাকি? তোর ছেলেকে কিচ্ছু হতে দেব না। বাড়ি চল।
সাধিকার কথা মতো নরেন আর রানী গাড়ি ঘুরিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। তাদেরকে ফিরে আসতে দেখে গ্রামের লোক অবাক হয়ে গেল। মোড়ল মশাই আর থাকতে না পেরে নরেনের বাড়িতে এসে বলল, গ্রামের লোকের মুখে শুনলাম তোরা নাকি বাক্স প্যাঁটরা নিয়ে চলে গেছিলি। তো আমি তো বেশ নিশ্চিন্ত হয়ে গেছিলাম, কিন্তু যখন শুনলাম ফিরে এসেছিস আর থাকতে পারলুম না। আমরা তো ভয় চলে গেছিলাম মোড়ল মশাই। পথে এই মায়ের সঙ্গে দেখা। উনি একজন সাধিকা সন্ন্যাসিনী। উনি আমাদের ফিরতে বললেন। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু তোর ছেলেটার কথা ভেবেছিস? এইভাবে তোর দুখানা ছেলে নিখোঁজ হলো। আহা, আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি ওদের আর কোনো অনিষ্ট হতে দেব না। আপনি আমাদের জন্য এতটা ভেবেছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। না না, তাতে কি আছে। যাই হোক, দেখিস তোরা একটু সাবধানে থাকিস। আমি আসি তবে। আসি মা। আচ্ছা নরেন, আমার একটা কথার উত্তর দে তো। যখন তোর দুটো ছেলে নিখোঁজ হয়েছিল, বিশেষ কিছু ব্যাপার লক্ষ্য করেছিলি কি? বিশেষ কিছু না, তেমন তো কিছু খেয়াল করিনি। তবে হ্যাঁ, বড় বাচ্চাটা নিখোঁজ হয়ে যাওয়ার পরে একটা কাকতাড়ুয়াকে আর খুঁজে পায়নি। হ্যাঁ, কি বলছিস কি? হ্যাঁ 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 হ্যাঁ, দ্বিতীয়বারও একই ব্যাপার ঘটেছিল। আর একটা কাকতাড়ুয়াও উধাও হয়ে গেছিল। তখন আমি অত গা করিনি। কি বলিস কি? সেই কাকতাড়ুয়াগুলো এখন নেই তোর কাছে? না মা, কেবল একটিই আছে, বাকি দুটো উধাও হয়ে গেছে। আচ্ছা, খোকাকে একবার নিয়ে আয় তো। খোকা বাইরের ঘরে ঘুমোচ্ছে মা, আমি নিয়ে আসছি এক্ষুনি। নেই, খোকা নেই বিছানায়। ওগো ওগো, খোকাকে কেউ আবার নিয়ে গেছে। ওই তো ওই তো ওই তো কেউ একজন ছুটছে, কিন্তু ওটা তো মানুষ নয়, ওটা তো কাকতাড়ুয়া। সেই শব্দ, আগের দুবার এই শব্দই শুনেছিলাম আমি। আর দেরি নয়, আয় শিগগিরই আমার সাথে আয়। আজ এর একটা বিহিত করতেই হবে। দেবী মৃত্যু দেবী হিং তৎ স্বাহা হ্রিং হিং ক্লিং সত্য দেবী মৃত্যু দেবী হ্রিং ফট স্বাহা। সব আয়োজন হয়ে গেছে। রবিবিদ্যে না হোক, এটা তো করতেই পারবো। দে দে, বাচ্চাটাকে দে। এইবার এই শিশুর রক্তে স্নান করাতেই তৃতীয় কাকতাড়ুয়া আমার বশে আসবে। 3টে কাকতাড়ুয়া দিয়ে আমি সব হাসিল করব। খবরদার, আর এক চুল নড়লেই মরণ নিশ্চিত। কে তুই? তোর এত সাহস? তুই আমার কাজে বাধা দিস? আমি তোর জম রে শয়তান। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এবার। তাই নাকি? তুই আমাকে চিনিস না? তোরা দাঁড়িয়ে আছিস কেন? এখনই শেষ করে দে ওকে। ওম নমঃ ভৈরবায় নমঃ। ওম নমঃ ভৈরবী তৎ স্বাহা। এটা কি করলি তুই? এটা হায় হায় হায়,
তুই দাঁড়িয়ে কিসের অপেক্ষা করছিস? যা যা, ওকে শেষ করে ফেল। তুই যদি এই খেলার খেলোয়াড় হোস, তবে আমি এই খেলার প্রশিক্ষক। কাকতাড়ুয়াগুলোকে আমি ভৈরবী মন্ত্রে চালনা করেছিলাম, আর তুই ওগুলো দিয়ে আমায় মারবি? আমার বাচ্চা, আমার আমার খোকা, আমি আমি ভাবতে পারিনি তোকে ফেরত পাবো। মা, আপনি আপনি সেই ক্ষমতাবতী, আপনি ভৈরবী বিদ্যা জানেন। আমায় ক্ষমা করে দিন, আমায় আমায় ক্ষমা করে দিন মা। আমি আমি না জেনে আপনার অপমান করে ফেলেছি। সে কি রে, একটু আগেই তো আমায় খুন করার আদেশ দিচ্ছিলি, এখন সুর নরম হয়ে গেল যে? আমায় আমায় ক্ষমা করে দিন, আমি আমি ভুল করে ফেলেছি। আপনি আমায় ভৈরবী বিদ্যা শেখান মা। এই বিদ্যে শেখার জন্য আমি কবে থেকে পাগলের মতো ঘুরছি। তোর গুহায় ওই ছোট্ট নরকঙ্কালগুলো কার? নরেনের ছেলেদেরকে হত্যা করেছিস তুই? কেন কেন কেন? বলবো, সব বলবো, কিন্তু তার আগে আপনি কথা দিন, আপনি আপনি আমায় ভৈরবী বিদ্যা দান করবেন। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। বল বল, কেন করেছিস এই সব কাজ? বল। আমি আমি বহুদিন ধরে ভৈরবী বিদ্যা শিখতে চাইছিলাম, কিন্তু গুরু পাইনি। অবশেষে একদিন আমি দুইজনের কথা শুনতে পেলাম। ভাই, আজকে খুব বাঁচা বেঁচে গিয়েছি রে, নইলে ওই ভুতুরে কাকতাড়ুয়া আমাদের মেরেই ফেলতো রে। একদম ঠিক। আমি তো ভাবতেও পারছি না এটা কি করে সম্ভব। কাকতাড়ুয়াগুলো জ্যান্ত মানুষের মতো আমাদের আক্রমণ করলো কি করে? এরা বলে কি, কাকতাড়ুয়ার মতো জড় বস্তুকে জীবিত করতে গেলে তো সবচেয়ে বড় বিদ্যা ভৈরবী বিদ্যার প্রয়োজন। কিন্তু এই মুলুকে কে জানে এই বিদ্যে? উফ, আর ওই তল্লাটে যাবো না ভাই, প্রাণ নিয়ে ফিরেছি এই অনেক। আপনি বাঁচলে বাপের নাম। এই, তোমরা এসব কি হাবি জাবি বকছো? হ্যাঁ, কাকতাড়ুয়া কি করে জ্যান্ত হতে পারে? হতে পারে নয়, হয়েছে। বিশ্বাস না হয় রূপনগর গ্রামে গিয়ে দেখে আসুন। ওখানেই উত্তর প্রান্তের শেষ বাড়িটার পাশের জমিতে রয়েছে 3টে কাকতাড়ুয়া। বাপরে বাপ! ওদের কথা শুনে পরদিন গেলাম সেইখানে। 3টে কাকতাড়ুয়া দেখেই সন্দেহ হয়েছিল যে এই কাকতাড়ুয়া সাধারণ কাকতাড়ুয়া নয়। ভাবলাম ওদের বশ করতে পারলে আমার যা ইচ্ছে তাই করাতে পারবো ওদের দিয়ে। ওই খেতেই রাতের বেলা তন্ত্রবিদ্যা প্রয়োগ করলাম, কিন্তু কাকতাড়ুয়াগুলোকে কিছুতেই বশে আনতে পারলাম না। তারপরে অনেক পুঁথি, অনেক বই ঘেঁটে পেলাম সেই উপায় যাতে বলা ছিল যেই বাড়ির মঙ্গল কামনায় ওই জড় বস্তুকে স্থাপন করা হয়েছে, সেই বাড়ির কারুর রক্ত দিয়েই ওই বন্ধন ছিন্ন করা যাবে। আমি ওর বাড়িতে গেলাম, গিয়েই চোখে পড়লো ওর ফুটফুটে ছোট্ট ছেলে। ব্যাস, আর কি, সুযোগ পেয়ে ওই ছেলেকে নিয়ে এলাম, আর ওই রক্তে স্নান করাতেই কাকতাড়ুয়াগুলো আমার বশ মানল। এইভাবেই 2টো কাকতাড়ুয়া আমার কাছে আসলো। এবার ছিল 3য় কাকতাড়ুয়ার পালা, কিন্তু তার আগেই জানোয়ার, নরপিশাচ,
তোর জন্য আমরা নিজেদের সন্তানকে হারিয়েছি। ভগবান তোকে কোনোদিন ক্ষমা করবে না। আমি আমি তো সব বলে দিলাম মা। এবার এবার বলুন বলুন না, কবে থেকে আমায় ভৈরবী বিদ্যা শেখাবেন? নরপাতক, পাখণ্ড, তোর মতো হত্যাকারীকে কোনো দিন আমি এই মহাবিদ্যা শেখাবো না। কি বললেন আপনি? হ্যাঁ, এবার এবার দেখুন আমি কি করি। এই নে শয়তান, তোর পাপের শাস্তি। বাঁচাও, বাঁচাও, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। মা, আজকে শুধু আপনার জন্য আমরা আমাদের ছেলেকে ফিরে পেলাম। মা, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই। এখনো আমার একটা কাজ বাকি রয়েছে নরেন। চল, তোদের জমিতে চল। কি হয়েছে মা? এই জমিতে আসতে বললেন যে? এই কাকতারুয়ার জন্যই এত কিছু কাণ্ড হয়েছে নরেন। যে এই কাকতাড়ুয়া আমি তোদের উপকারের জন্য দিয়েছিলাম, তার জন্য তোদের অনেক সর্বনাশ হয়ে গিয়েছে রে। এটা তো আমাদের দুর্ভাগ্য মা। এতে কার কি করার আছে? করার আছে। এই কাকতাড়ুয়াকে আমি এক্ষুনি জ্বালিয়ে শেষ করে দেব, যাতে আর কখনো এর জন্য তোদের কোনো সমস্যা না ঘটে।